প্রেত চক্র। এখানে ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার, তোমরা যে যেখান থেকে শুনছো সকলকে একসাথে স্বাগত জানাচ্ছি প্রেত চক্রের আরও একটা নতুন এপিসোডে। আমি শুভ রয়েছি তোমাদের সাথে। আজ প্রেত চক্রের 105 নাম্বার এপিসোড। আজ 105 নাম্বার এপিসোডে তোমাদের জন্য দুটি সত্যি ভৌতিক ঘটনা রেখেছি। প্রথম ঘটনাটা একটা ভয়ঙ্কর রাস্তার ঘটনা, আর দ্বিতীয় ঘটনাটা সুন্দরবনের কোনো একটা জায়গায় ঘটা ঘটনা। আশা করছি খুব ভালো লাগবে ঘটনাগুলো তোমাদের। আর তোমরা যারা আমাদের পরিবারের সদস্য তাদের কাছে একটা অনুরোধ, তোমরা প্লিজ ঘটনাগুলোকে শোনো, কারণ একটা এপিসোড রেডি করতে অনেক কষ্ট করতে হয়। বিগত কয়েকটা এপিসোডে আমরা ঠিকভাবে রিচ পাচ্ছি না। আর তোমরা যারা আমাদের চ্যানেলটা নতুন ভিজিট করছো তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে আমাদের সঙ্গে থাকবে। চলো আজকে আর দেরি করব না। স্টোরি সিলেকশনে পূজা, সাউন্ড গ্রাফিক্স এবং ঘটনা পাঠে আমি শুভ। চলো আজকের প্রথম স্টোরিটা শুনে নেওয়া যাক। শুভ, তুমি কেমন আছো? আশা করি ভালো আছো। আমার নাম প্রদীপ মাঝি। আমি তোমার চ্যানেলের একদম নতুন একজন সদস্য। তোমার বলা ঘটনাগুলো আমার বেশ ভালোই লাগে। আমার কাছেও একটা ভৌতিক ঘটনা আছে। ঘটনাটা আমার ও আমার এক বন্ধুর সাথে ঘটেছিল 2014 সালে। এর আগে আমার সাথে এইরকম কোনো ভৌতিক ঘটনা ঘটেনি, তাই প্রচণ্ড পরিমাণে ভয় পেয়েছিলাম, তার সাথে অবাকও হয়েছিলাম। এবার ঘটনাটা লিখছি। একদিন আমরা দুই বন্ধু ঠিক করলাম যে সিনেমা হলে সিনেমা দেখতে যাব। সিনেমাটার নাম আমার এখনো মনে আছে, চিরদিনই তুমি যে আমার 2। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে। টুকটাক অনুষ্ঠান বাড়িতে ক্যাটারিংয়ের কাজ করতাম, তাতেই হাতে কিছু টাকাও থাকতো। দিনটা ছিল শনিবার। ভেবেছিলাম নাইট শো দেখতে যাব। পরদিন রবিবার, তাই দেরিতে বাড়ি ফিরলে কোনো অসুবিধা নেই, আর এমনিতেই স্কুল ছুটি। আমাদের বাড়ি থেকে সিনেমা হলটা অনেকটাই দূরে, প্রায় আধ ঘন্টা সাইকেল চালিয়ে যেতে হয়। আমাদের বাড়ি গ্রামের একদম ভেতরের দিকে। আমরা দুই বন্ধু মিলে ওই সন্ধ্যা 6টা নাগাদ বের হলাম সিনেমা দেখতে যাওয়ার জন্য। এবার আমাদের বাড়ি থেকে সিনেমা হলে যাওয়ার রাস্তাটার একটু বর্ণনা করি, তাহলে ঘটনাটা বুঝতে সুবিধা হবে। আমাদের বাড়ি থেকে বেরিয়ে কিছুক্ষণ আলের উপর দিয়ে সাইকেল চালাতে হয়, তারপরে গ্রামের রাস্তা এসে পড়ে। গ্রামের রাস্তাটা ইটের তৈরি কাঁচা রাস্তা। গ্রামের রাস্তায় উঠলেই ওখানে একটা চায়ের দোকান। অনেক লোক ওই চায়ের দোকানটায় অনেক রাত পর্যন্ত আড্ডা মারত। ওই চায়ের দোকানটা থেকে একটু সাইকেল নিয়ে এগিয়ে গেলে একটা 3 মাথার মোড় পড়ে। ওইখান থেকে ডান দিকে বাঁক নিলেই মেন রোড শুরু। ওই যে মেন রোডের বাঁকের জায়গাটা, ওই জায়গাটা নাকি খুব খারাপ, কারণ ওই জায়গায় অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। অনেকে রাতের বেলা ওই জায়গায় অনেক ভুতুড়ে ঘটনার সম্মুখীন হয়েছে। আমাদের এই গ্রামের অনেক মানুষ ওই জায়গায় অ্যাক্সিডেন্ট করে মারাও গেছে। আমাদের পাড়ার এক দাদা নাম রবি ওই জায়গায় মারা যায়। দাদাটা খুব ভালো ছিল, আমাদের থেকে বড় হলেও আমাদের সাথে বন্ধুর মতন মিশত। তা যাই হোক, এবার ঘটনায় ফিরি। ওই মেন রোড দিয়ে মাত্র 10 মিনিট সাইকেল চালালে সিনেমা হলে পৌঁছে যাব। আমরা সময় মতো সিনেমা হলে পৌঁছে গেলাম। সিনেমাও সঠিক সময় শুরু হলো। যখন সিনেমা শেষ হলো তখন প্রায় 9:30। সিনেমা দেখতে আসবার আগে মা বলেছিল সিনেমা হলের ওইখানে একটা সবজি মার্কেট আছে, ওইখান থেকে কিছু বাজার করে আনতে, আর কিছুটা মুরগির মাংসও আনতে বলে, কারণ পরদিন রবিবার, বাবাকে আর বাজারে যেতে হবে না, আর ওইখানে বাজারে জিনিসের দাম অনেকটাই কম। আমরা সিনেমা দেখে তারপরে বাজার করে বাড়ি আসবার জন্য রওনা দিলাম। বাজার করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। আমরা দুই বন্ধু মিলে গল্প করতে করতে সাইকেল চালাচ্ছি। হালকা ভয়ও পাচ্ছিলাম। শুনশান ফাঁকা রোড, আমরা মাত্র দুজন। মাঝে মাঝে বড় বড় লরি হুশ করে চলে যাচ্ছে। একসময় আমরা ওই 3 রাস্তার মোড়ের কাছাকাছি চলে আসি। কাছে আসতে দেখি একজন লোক ওই মোড়ের কাছে বসে আছে। কাছে আসতে বুঝলাম ওই লোকটা বসে বসে খুব কান্না করছে। আমি আমার ওই বন্ধুকে বললাম, ওই লোকটা অমন করে কান্না করছে কেন বলতো? ততক্ষণে সাইকেল থামিয়ে দাঁড়িয়ে পড়েছি।
আমার যে বাজারের ব্যাগটা, ওটা আমার ওই বন্ধু বাপির সাইকেলের হ্যান্ডেলে ঝোলানো ছিল। বাপি বলল, দাঁড়া আমি দেখছি বলে সাইকেল নিয়ে ওই লোকটার দিকে এগিয়ে যায়। আমি সাইকেল নিয়ে একটু দূরেই দাঁড়িয়েছিলাম। ওখান থেকে স্পষ্ট সব দেখতে পাচ্ছিলাম, কারণ ওইখানে রোডের উপর একটা হলুদ রঙের বেশ বড় লাইট লাগানো ছিল। লোকটা মাথা নিচু করে কান্না করছিল। বাপি সাইকেলটা নিয়ে তার দিকে একটু এগিয়ে গিয়ে ওই লোকটাকে ডাকে। ওই লোকটা মুখ তুলে ওর দিকে তাকায়। আমি দূরে দাঁড়িয়ে যা দেখলাম তাতে আমার শরীর পুরো ঠান্ডা হয়ে যায়। লোকটা মাথা তুলতেই দেখলাম মাথার একদিকটা পুরো থ্যাতলানো, মাথার থেকে রক্ত ঝরে ঝরে জামায় পড়ে পুরো জামাটা ভিজে গেছে। এরপর লোকটা একটা ভয়ঙ্কর হাসি দেয়। আমি প্রচণ্ড ভয় পেয়ে তখনই সাইকেল চালাতে শুরু করি। দেখলাম বাপিও ওর সাইকেলে উঠে পড়েছে। আমি আর পেছনে না তাকিয়ে জোরে সাইকেল চালাতে শুরু করলাম। একটু পরেই চায়ের দোকানে এসে সাইকেল থামিয়ে প্রচণ্ড পরিমাণে হাঁপাতে থাকি। আমার এই অবস্থা দেখে কয়েকজন কি হয়েছে জানতে চাইলে আমি পুরো ঘটনাটা বললাম। বেশ কিছুক্ষণ হয়ে গেলেও বাপি আসছে না দেখে খুব ভয় পেয়ে গেলাম। তারপর ওখানেই কয়েকজন লোক নিয়ে মেন রোডের দিকে এগিয়ে গেলাম। দেখলাম বাপি অজ্ঞান হয়ে গলির রাস্তার মাঝখানে পড়ে আছে, আর তার কিছু দূরে সাইকেলটা পড়ে আছে। আর বাজারের ব্যাগের থেকে মাংসর প্যাকেটটা ছিঁড়ে বাইরে পড়ে আছে। কয়েক পিস মাংস ওখানে পড়ে আছে, আর কিছু হাড়গোড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। মনে হলো কেউ কাঁচা মাংসগুলো খেয়ে গেছে। আমি বাপির কাছে গিয়ে ওকে ডেকে জ্ঞান ফেরাবার চেষ্টা করছি। বেশ কিছুক্ষণ পরে ওর হুঁশ ফিরল। তারপরে সবাই মিলে ওখান থেকে চায়ের দোকানে ফিরলাম। ওখান থেকেই কয়েকজন লোক আমাদের বাড়িতে পৌঁছে দিল। আমরা বাড়ি ফিরে সব ঘটনাটা বাড়ির লোকদের খুলে বলি। কিন্তু এরপর থেকে বাপির খুব শরীর খারাপ ছিল। ও সুস্থ হলে পরে বলেছিল, তুই তো সাইকেল নিয়ে চলে গেলি, আমি পালাতে যাব সাইকেলে উঠেছি, এমন সময় সামনে তাকাতেই দেখি ওই লোকটা কখন যেন আমার পেছন দিক থেকে আমার সামনে এসে দাঁড়িয়েছে। সাইকেলে ব্রেক চাপতেই আমি সাইকেল থেকে ছিটকে পড়ে যাই। খুব ভয়ে অজ্ঞান হয়ে যাই। তারপর কিছু মনে নেই। হুঁশ ফিরতে দেখলাম তুই ডাকছিস। শুভ, এটাই ছিল পুরো ঘটনাটা। আশা করছি তোমার ভালো লাগবে। যাই হোক, ভালো লাগলে শেয়ার করবে। শেষ করলাম, প্রদীপ। আজকের প্রথম ঘটনাটা বেশ ভয়ের ছিল। আশা করি তোমরা একটু হলেও ভয় পেয়েছো। পরবর্তী এপিসোডে আমরা কিন্তু আরও ভয়ের ও অবাক করার মতন ঘটনা আনতে চাইছি। যাই হোক, আজকের প্রথম ঘটনাটা ওভারঅল তোমাদের কেমন লাগলো সেটা চটপট আমাদেরকে কমেন্ট করে জানিয়ে ফেলো। তোমাদের কাছে এই রকম কোনো ঘটনা থাকলে সেই ঘটনাগুলো তোমরা খুব সহজে লিখে আমাদেরকে পাঠিয়ে দিতে পারো। সেটা হতে পারে তোমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বা কারোর মুখ থেকে শোনা ঘটনা। সেই ঘটনাগুলো কিন্তু আমাদেরকে লিখে পাঠাতে পারো। কিভাবে পাঠাবে আরেকবার মনে করিয়ে দিই। প্রেতচক্র23@gmail.com মেল করতে হবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে। আর দ্বিতীয় ঘটনা শোনো, আশা করি তোমাদের ভালো লাগবে। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে। আর তোমরা বেশি বেশি করে কমেন্ট করো যাতে আমি তোমাদেরকে কমেন্টগুলো পড়ে শোনাতে পারি। চলো দেরি না করে আজকে দ্বিতীয় ঘটনাটা শুনে ফেলি। নমস্কার শুভ, আমি সায়ন্তন ভৌমিক। আজকে আমি আমার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা তোমার সাথে শেয়ার করছি। তুমি সবাইকে ঘটনাটা পড়ে শোনালে আশা রাখবো সকলের ঘটনাটা ভালো লাগবে। 1994 সাল। আমার বড় মামার বিয়ে হয়েছে সুন্দরবনের কোনো একটা জায়গায়। মাসখানেক হয়েছে। মামা ও মামির সাথে মামির বাপের বাড়ি ঘুরতে গেলাম। তখন আমার বয়স 14 বছর। বিদ্যাধরী নদীর থেকে কিছুটা দূরেই মামিদের বাপের বাড়ি। চমৎকার পরিবেশে বাড়িটা। মামিদের বাড়িটা ছিল মাটির তৈরি, কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। কি চমৎকার দৃশ্য! নদীর উপর দিয়ে ঠান্ডা স্নিগ্ধ হাওয়া বয়ে আসছিল। আমরা যেদিন ওখানে এসে পৌঁছালাম আস্তে আস্তে প্রায় বিকাল 4টে বেজে গিয়েছিল। সবাই মিলে ভোরবেলা বাড়ির থেকে রওনা দিয়েছি।
সারাটা দিন গাড়িতে আসার প্রচণ্ড ধকল গেছে, তাই আর সেদিন ঘুরতে বেরালাম না। খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। দিনের বেলাটা বেশ ভালো লাগলেও রাতের বেলাটা আমার মোটেও ভালো লাগছিল না, কারণ চারিদিকে অন্ধকার। ল্যাম্প বা হ্যারিকেনের আলো টিমটিম করে জ্বলছে। কিন্তু সারাদিন ধকলের পর ওই যে শুয়েছি, ঘুমিয়ে পড়েছি। ঘুম ভেঙেছিল পরদিন সকাল 7:30টার সময়। তারপর সকালে খাওয়া দাওয়া করে 8:30 নাগাদ মামিদের নিজেদের নৌকা নিয়ে আমরা নদীতে গেলাম মাছ ধরতে। লোটে মাছ, কাঁকড়া, চিংড়ি মাছ ধরলাম সবাই মিলে। আমাদের বাড়ির আশেপাশে কোনো নদী নেই, তাই হয়তো বেশি ভালো লাগছিল। তারপরে 12টার দিকে বাড়ি ফিরে এসে সেই ধরা জ্যান্ত মাছ ও কাঁকড়াগুলো রান্না করা হলো। সবাই মিলে জমিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়াও করা হয়েছে এবং বিকালবেলা মামির পিসির বাড়িতে সবাই মিলে ঘুরতে গেলাম। তারপর বাড়ি ফিরে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। ওখানে সন্ধ্যার পরেই সবাই খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়ে, কারণ সবাই অনেক ভোরে ওঠে। আমাদের অত তাড়াতাড়ি শোবার অভ্যেস নেই, তাই কিছুতেই ঘুম আসছিল না। তাও কষ্ট করে ঘুমানোর চেষ্টা করলাম এবং কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। হঠাৎ যখন ঘুম ভাঙল, রাত তখন কটা আমি জানি না। সামনে দেয়াল ঘড়ির দিকে তাকাতে দেখলাম রাত 12:45। উঠে জল খেলাম। জল খেয়ে জানলা দিয়ে বাইরে নদীর দিকে তাকিয়ে দেখি চরের বালিগুলো কি দারুণ চকচক করছে। জানলা ধরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে মন ভরছিল না, তাই ঠিক করলাম নদীর চর থেকে একটু ঘুরে আসব। এর মধ্যে আমি জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখতে পেলাম দূরে ওই নদীর চরে যেন দুজন মানুষ কি করছে। আমি ভাবলাম হয়তো তারা মাছ ধরছে। রাতে মাছ ধরা আমি কখনো দেখিনি, তাই বেরিয়ে গেলাম মাছ ধরা দেখতে। খুব সাহসী মানুষ আমি নই, তবে সেই সময় আমার যেন মনে কোনো ভয়ের ব্যাপার উদয় হয়নি। দরজা খুলে বের হয়ে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে একসময় নদীর চরের কাছে এসে গেলাম। ওই লোকগুলো কি করছে দেখব বলে ওদের দিকে যতই কাছে যাচ্ছি, মানুষ দুটো দেখি তত চর থেকে নদীর দিকে চলে যাচ্ছে। এগাতে গেতে তারা দুজন তারপর জলে নেমে যায়। যখন তাদের কাছে এসে পৌঁছালাম, হালকা চাঁদের আলোয় দেখলাম ওই দুজন কোনো লোক না, বরং 4 কি 5 বছরের দুটো বাচ্চা। সাদা রঙের স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট পরা। বাচ্চা দুটো প্রায় হাঁটু সমান জলে নেমে সামনের দিকে হেঁটে যাচ্ছে। মনে হলো আশেপাশের বাড়ির কারোর বাচ্চা এত রাতে নদীতে এসছে। নদীতে বেশ স্রোত ছিল, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। হয়তো সাঁতার জানে না, ডুবে যাবে বাচ্চাগুলো। তাই ভাবলাম এগিয়ে গিয়ে ওদের ধমক দিয়ে বাড়ি পাঠিয়ে দেব। কিছুটা এগিয়েছি, ধমক দেব এমন সময় লক্ষ্য করলাম দুজন একসাথে আমার দিকে চোখ তুলে তাকালো। একটু ভয় পেলাম, কারণ তাদের তাকানোর ভঙ্গি ছিল একেবারে অ্যাবনর্মাল বাচ্চাদের মতো। আমার উপস্থিতি যেন তাদের বিরক্ত করছে। বোঝা যাচ্ছিল ওরা আমার কোনো কথাই যেন শুনতে পাচ্ছে না। আমি ওদের পেছনে পেছনে অনেকটা জলে নেমে গেছি। এমন সময় দেখলাম একটা বাচ্চা জলে ডুবে যাচ্ছে এবং তাকে বাঁচাতে আরও একটা বাচ্চা এগিয়ে গেছে, সেও ডুবে যাচ্ছে। আমি ওদের বাঁচাবো বলে এগিয়ে যাচ্ছি। এমন সময় আমার হুঁশ ফিরল। আমি তখন বুক পর্যন্ত জলে দাঁড়িয়ে। আমিও ভালোভাবে সাঁতার জানি না, ব্যাপারটা আমার ভুতুড়ে বলে মনে হলো। কোনো রকমের সেখান থেকে পালিয়ে ঘরে ঢুকে পড়লাম। বাকিটা সময় আমার ঘুম এলো না। জানলা দিয়ে দেখবার চেষ্টাও করলাম, কিন্তু কিছুই চোখে পড়ল না। পরদিন সকালবেলা মামির দিদাকে জিজ্ঞাসা করলাম, চরে কি ভূত বা এরকম কিছু আছে নাকি? দিদি বলল, দিন 15 আগে পাশের বাড়ির 2 ভাই বোন একাকী স্নান করতে নেমে জলে ডুবে মারা গিয়েছিল। এরপর থেকে চরে অনেকেই রাতের বেলা ভয় পেয়েছে। কিন্তু তুমি কিছু দেখেছো? আমি গতকালের ঘটা সব ঘটনা দিদিকে বললাম এবং দিদি, মামা, মামি সবাই আমাকে প্রচণ্ড বকেছে।
কেন আমি অত রাতে কাউকে না বলে বাইরে চলে গিয়েছিলাম এবং ওই রাতে ঘটনার পর কেন কিছু বলিনি। তারপর আরও 2 দিন আমি ওখানে ছিলাম, কিন্তু আমাকে আর একা থাকতে দেয়নি। আমি মামার সাথেই সেই 2টো রাত ওখানে কাটিয়েছি, আর রাতের বেলা জানলা দিয়ে নদীর চরে তাকানোর সাহস হয়নি। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা। আশা করছি তুমি পড়ে শোনালে সবার ভালো লাগবে। তাহলে কেমন লাগলো আজকে আমাদের 105 নম্বর এপিসোডটা? এই এপিসোডগুলো করতে কিন্তু অনেক কষ্ট, অনেক পরিশ্রম লেগেছে এবং অনেক সময় লেগেছে। তাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ তোমরা যারা শুনছো এপিসোডটাকে শেয়ার করে দাও বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকো। আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করছো তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে আমাদের সঙ্গে থাকবে। আর তোমাদের কাছেও যদি এই রকম ইউনিক ভৌতিক ঘটনা থাকে তাহলে তোমরা ঘটনাগুলো লিখে মেল করে পাঠিয়ে দিতে পারো আমাদের কাছে। কিভাবে পাঠাবে আরেকবার মনে করিয়ে দিই, প্রেতচক্র23@gmail.com মেল করতে হবে অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর সবসময় মনে রাখবে, প্রেতচক্র কোনো কাল্পনিক বা অলৌকিক ঘটনাকে সমর্থন করে না। প্রেতচক্রের কাজ শুধুমাত্র তোমাদের মনোরঞ্জন করা। তাই আশা করব তোমরা ঘটনাগুলোকে খোলা মনে শুনবে আর আমাদের সঙ্গে থাকবে। আর বেশি বেশি করে কমেন্ট করো, তবেই তো আমি তোমাদের কমেন্টগুলো পড়ে শোনাতে পারবো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন এপিসোডে বৃহস্পতিবার নতুন কিছু ঘটনার সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর প্রেতচক্রের ঘটনাগুলো শুনতে থেকো। নমস্কার।